ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে পর্ষদের যে টেস্ট পেপারে 428 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। আমরা কিন্তু প্রতিনিয়ত এই পর্ষদের যে টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু পরপর করে যাচ্ছি। তোমরা যদি এই পেজগুলো বা এই ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই কিন্তু একবার দেখে রেখো, কারণ এই টাইপের অঙ্কই কিন্তু মাধ্যমিকে তোমাদের কিন্তু আসবে, যার ফলে তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের একের 1 নম্বর অঙ্কটা। এখানে বলছে অমল এবং বিমল একটি ব্যবসায় শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসার মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধনটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিব যে বিমলের মূলধন কত, এক্সট্রা কিন্তু এটা ধরে নেব। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত তাহলে কত হবে, যে 500 × 9, অর্থাৎ এটা কার, অমলের জন্য, অনুপাত এক্স ইন্টু কত 6, এটা কার হবে, বিমলের কিন্তু হবে। এবার দেখো কি বলেছে, যে ব্যবসায় মোট লাভ হয় কত 69 টাকা এবং বিমলের যে লাভ সেটা বলে দিয়েছে। তার আগে দেখো এটাকে আমরা একটু ছোট করেছি, 3 × 6, 3 × 3 = 9। তাহলে এটা আমরা কত পেলাম, যে 3 × 5 = 15, 150, 1500 ইন্টু কত 2। এবার দেখো আমরা কিন্তু জানি যে বিমলের লাভ্যাংশ কীভাবে বের করতে হয়। বিমলের লাভ্যাংশ বের করতে হয় 2x বাই এই দুটো অনুপাতের কি তোমার যোগ ইন্টু মোট লাভ। তাহলে মোট লাভ কত আছে 69 টাকা। এইটাই কার হবে, এটা কিন্তু বিমলের লাভ। তাহলে এই লাভটা কার সঙ্গে সমান হবে, এই 46 এর সঙ্গে কিন্তু ইকুয়াল হবে। দেখো 23 দেখা কাটবে, 23 × 2 = 46, 3 × 23 কত 69, 2 দিক কেটে গেল। তাহলে আমার এখানে কত 3x বাই কত 1500 প্লাস কত 2x = কত 1। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 3x সমান কত 1500 প্লাস কত 2x। তাহলে এখানে আমার কত 2xটাকে দিকে নিয়ে আসবো, তাহলে x আসবে, তাহলে কত 1500 টাকা। তাহলে x এর মান কত 1500 টাকা। আর বিমলের মূলধন ধরেছিলাম কত x টাকা, তাহলে x এর মান কত পেলাম 1500 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিমলের যে মূলধন, বিমলের মূলধন কত 1500 টাকা। তাহলে অঙ্কটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো যেটা আমরা করব 2 নম্বর অঙ্কটা। এখানে কি বলছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যখন ওয়াই এর মান কত বলেছে 8, আর আবার বলছে দেখো এক্স টু ওয়াই 16 হলে তোমাকে এক্স এর যে মান আছে সেটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, যেখানে কেটা কি ভেদ অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে ওয়াই এর মানটা কত বলেছে, ওয়াই এর মানটা তোমার 8 বলে দিয়েছে। আর কি বলেছে, যখন এক্স ইজিক্যাল টু কত 2, তাহলে এক্স ইজিক্যাল টু 2 আর ওয়াই ইজিক্যাল টু তোমার কত বলেছে 8 বলেছে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিই, তাহলে 2 সমান সমান কে ইন্টু কত 8। তাহলে কে এর মান কত পেলাম 2/8, তাহলে কে সমান সমান কত 1/4। তাহলে কে এর মান কিন্তু 1/4 পেয়ে গেলাম, অর্থাৎ আমার ইকুয়েশন তাহলে কি দাঁড়িয়ে গেল, কে এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত y/4 কিন্তু পেলাম। এবার দেখো তোমাকে কি বলে দিয়েছে, আবার তোমাকে বলে দিয়েছে যে ওয়াই এর মান যদি 16 হয় তাহলে এক্স এর মানটা কত এটা বের করতে বলেছে। যেমন তোমাকে এইটা প্রথমে কিন্তু এই দুটো মান বলে দিয়েছে, অর্থাৎ এই দুটো মানের সাহায্যে দেখো এখানে যে অশূন্য ধ্রুবকের মান আছে সেটা কিন্তু বের করে নিলাম। এই মানটা দেখো আমরা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো একটা ইকুয়েশন পেয়ে গেছি, আবার এই ইকুয়েশনে দেখো ওয়াই এর মান বলে দিয়েছে। তাহলে ওয়াই এর মান কত 16, তাহলে 16/4, তাহলে এক্স মান কত 4। তাহলে এক্স এর যে মান এক্স এর মান 4 পেলাম। তাহলে এখানে দেখো যে দুইয়ের যে বি নাম্বার অপশনটা আছে সে দুইয়ের বি নাম্বার অপশনটা কিন্তু হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে 3 নম্বর বলছে যে ও কেন্দ্রবৃত্তের এ বি একটা ব্যাস। তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এটা ও, তাহলে ও কেন্দ্রবৃত্তের এ বি একটা কি ব্যাস কিন্তু বলছে। এবার বলছে কি যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এরকম একটা তোমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এ ডি সি অর্থাৎ এডিসি কত বলছে 120 ডিগ্রি। তাহলে তোমার চাইছে বি এ সি, মানে এই কোণটা তোমার কিন্তু চাইছে। এবার দেখো এ বি সি ডি এটা একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে দেখো এটা যদি 120 হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত 180। তাহলে 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে 60, তার মানে এই কোণটা কিন্তু তোমার 60 পেয়ে গেলাম। এবার দেখো এবি কিন্তু একটা ব্যাস, তাহলে এবি যদি একটা ব্যাস হয় তাহলে এ সি বি এটা কিন্তু তোমার কি হবে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়।
তাহলে দেখো, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 90, এটা 60, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি বিএসি যে কোণের মান, সেই কোণের মান কত হবে 30 ডিগ্রি। তার মানে তোমার তিনের যে সি নাম্বার যে অপশনটা আছে, এখানে তিনের সি নাম্বার অপশনের অ্যান্সারটা কিন্তু হবে। এবার দেখো আমরা যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 27:8 হলে তাদের বক্ষতালের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো এটা এমসিকিউ যেহেতু, তাহলে এমসিকিউর মতো কিন্তু আমরা অঙ্কটা করব। দেখো আমরা মুখে মুখে আমরা করতে পারছি কি না। এবার দেখো এখানে আয়তন দিয়ে যাচ্ছে, আয়তন অনুপাত। তাহলে আয়তন অনুপাত থেকে তোমাকে কি করতে হবে, বাহুর অনুপাত বের করতে হবে। তাহলে আয়তন অনুপাত কত বলেছে, 7:8, যেমন এটা 5 নাম্বার। তাহলে এটা বাহুর যে অনুপাত, বাহুর অনুপাতের যদি ঘনমূল করি তাহলে কিন্তু বাহুর অনুপাত পাবো। তাহলে তার মানে তাহলে বাহুর অনুপাত তাহলে কত হবে, 3:2। এইটুকু দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে বাহুর অনুপাত পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত মানে কি, দুটোর যদি স্কয়ার করে দিই তাহলে কিন্তু তাদের কি বক্ষতলের ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ আমরা জানি যে বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো এই 4 পাই দুই ক্ষেত্রে কিন্তু কেটে যাবে, শুধুমাত্র কি ব্যাসার্ধের যে বর্গ, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই কিন্তু আমরা পাবো। তাহলে এখানে দেখো, তাহলে এদের যদি আমরা স্কয়ার করে দিই তাহলে সেটাই হবে তোমার কি বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে কত, 9:4। তার মানে দেখো 5-এর যে বি নাম্বার অপশন, সে 5-এর বি নাম্বার অপশনটা কিন্তু হবে। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে, 6 নম্বরটা বলছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো মধ্যমা বের করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে শ্রেণী আছে এই শ্রেণীগুলোকে কি করতে হবে, যে প্রত্যেকটা পদকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এগুলো কি দেখো ছোট থেকে কিন্তু বড় সাজানো আছে। তাহলে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে দেখো এই যে শ্রেণীটা আছে পরপর কিন্তু সাজানো আছে। তাহলে এখানে কতগুলো পদ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পদ আছে। তাহলে 8টা পদ যদি থাকে তাহলে দেখো জোড় যদি থাকে তাহলে তার যে মধ্যমান নির্ণয় করার ফর্মুলা সেটা কি, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এটা কি মধ্যমা বের করার সূত্র। তাহলে আমরা এইভাবে সূত্র না, যেহেতু এগুলো এমসিকিউ তাই সূত্র না ইউজ করে দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো এই মিডিলের যে দুটো পদ থাকবে অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই দুটো পদে কি করবো, যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে তোমার কত, 36 প্লাস 37/2, তাহলে কত হবে 73/2। তাহলে কত, 36.5 পেয়ে গেলাম। তাহলে এই যে শ্রেণী আছে এই শ্রেণীর মধ্যমান কত, 36.5। এবার দেখো তোমার প্রশ্নে কি বলছে যে 35 না থাকলে, তাহলে তাহলে কি বলছে 30, 34, এই 35 যদি না থাকে তাহলে কত হবে 36, 37, 38, 39, 40। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যা হয়েছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মিডিলের যে মানটা থাকবে সেই মানটাই তোমার কি হবে, এই শ্রেণীর কি মধ্যমা। তাহলে এই শ্রেণীর মধ্যমা তুমি কত পেয়ে গেলে, 37। তাহলে দেখো তোমার আগে ছিল কত 36.5, এখন কত পেলে 37। তার মানে মধ্যমা কত পয়েন্ট বৃদ্ধি পাবে, তাহলে 37 মাইনাস কত 36.5 সমান কত 0.5। তাহলে তোমার মধ্যমা বৃদ্ধি পাবে 0.5, অর্থাৎ 6-এর যে ডি নাম্বার অপশানটা আছে এই 6-টি নাম্বার অপশানটা কিন্তু হবে। তাহলে দেখো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 2-এর যে 1 নাম্বার শূন্যস্থান, সেখানে কি বলছে যে r/2% হারে সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল চাইছে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের স্কুলে কিন্তু আমরা করেছি। তাহলে এই ক্ষেত্রে যে অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে প্রথমে তোমাকে কি বের করতে হবে, সুদ বের করতে হবে। তাহলে সুদের ফর্মুলা কি, আয় সমান PTR/100, এটা তোমার কি সুদের ফর্মুলা। তাহলে এখানে তোমার আসল কত 2p টাকা, টাইমটা কত বলছে, টাইমটা t, আর সুদের যে হার, সুদের হার কত r/2 বাই কত এই 100। তাহলে এই 2 কেটে গেল। তাহলে তোমার কাছে থাকলো কত, যে PTR/100। তাহলে এইটা তোমার কি হয়ে গেল, সুদ হয়ে গেল। আর তোমাকে কি চাইছে, সুদ আসল। তাহলে সুদ আসল বের করতে গেলে তোমার এই সুদের সঙ্গে তোমাকে কি করতে হবে, আসল যোগ করতে হবে। তাহলে তোমার কত হবে 2p প্লাস PTR/100। তাহলে এইটাই হলো তোমার কি অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 2-এর 1-এর ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে 2p প্লাস তোমার মানটা এখানে কত, তোমার মানটা কত বসবে, PTR/কত 100। তাহলে এটা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করবো। এখানে তোমার অঙ্কটা কি বলছে যে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x। তার মানে 2-এর 2 নম্বর যেটা বলছে যে x+2
আর এক্স মাইনাস থ্রির মধ্য সমানুপাতি এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস কত 3। আমার কাছে কি চাইছে, এক্স এর মান চাইছে। দেখো এক্সটা যদি মধ্য সমানুপাতি হয় তাহলে আমরা বলতে পারি যে মধ্য সমানুপাতি তার বর্গ সমান সমান এই দুই প্রান্তের কি গুণফলের সঙ্গে কি হয়, ইকুয়াল হয়। তার আমরা বলতে পারি যে মধ্য সমানুপাতির স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার আর এই দুই প্রান্তের তোমার কি এই দুই পদের বর্গের দুই পদের যে দুটো পদ আছে ওই দুটো পদ গুণ করলে কি হয়, এই মধ্য পদের বর্গের সঙ্গে কি হয়, ইকুয়াল হয়। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এক্স স্কয়ার, এটা যদি গুণ করি তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস কত 6। দুই দিক থেকে দেখো এক্স স্কয়ার এক্স বাদ, তাহলে এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এক্স সমান কত এই -6। তাহলে এক্স এর মান তোমার কত হয়ে গেল -6, কিন্তু আমরা পেয়ে। 2 এর 3 নম্বর অঙ্কটা কি বলছে যে sin 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। এবার দেখো এই 12 প্লাস তোমার এই 78, তাহলে এই দুটো মিলে কিন্তু কি হয় তোমার কি 90 ডিগ্রি। তার মানে 12 প্লাস 78 সমান কত 90 ডিগ্রি। তার মানে এই 78 ডিগ্রি মানে আমরা কত বলতে পারি 90 মাইনাস 12। তাহলে দেখো এটা কি লিখবো, তাহলে এই সাইন 12 ডিগ্রি থেকে গেল। আবার একটু ভালো করে দেখো এইটার এটার যোগফলটা কত, অর্থাৎ 18 প্লাস 72 এটাও কিন্তু 90 হয়। তার মানে 18 ডিগ্রি সমান সমান 90 মাইনাস কত এই 72 লিখতে পারি। তার মানে এটাকে দেখো আমরা লিখতে পারি যে কস যে 90 মাইনাস কত 72, আর এইটাকে আমরা লিখতে পারি কত যে সেক এই 90 মাইনাস কত 12 ডিগ্রি ইন্টু যে কোসেক সেটা 72 থেকে গেল। তাহলে সাইন কত হবে 12 ডিগ্রি। এবার দেখো কসটা কিসে কনভার্ট হয়, সাইনে কনভার্ট হয়, তাহলে এটা কত 72 ইন্টু এটা দেখো এটা কি হবে সেক, তাহলে সেকটা কিসে কনভার্ট হয় তোমার কোসেকে হয়, তাহলে এটা কত 12 ডিগ্রি। আর এটা কি হলো যে কোসেক তোমার কত 72 ডিগ্রি। দেখো এটা কিন্তু একে অপর পূরক কোণ, আবার এটা দেখো একে অপরের পূরক কোণ। তাহলে পূরক কোণের গুণফল কত হয়, সর্বদা কিন্তু 1 হয়। তাহলে 2 এর যে 3 নাম্বার সেই অ্যান্সারটা কত হবে 1 কিন্তু হবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা, 2 এর 4 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি সরলরেখা বৃত্ত দুটিকে, অর্থাৎ একটা বৃত্ত, তাহলে তোমার যদি এক সরলরেখা বৃত্তকে যদি দুটো পয়েন্টে ছেদ করে তাহলে সেটাকে আমরা কি বলি, জ্যা বলি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডায়মান রাখা যায় সেটা কি হবে। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো যে এইটা যদি একটা চোঙ হয়, তাহলে এই চোঙের দেখো তুমি এই কর্ণ বরাবর সব থেকে বৃহত্তম যে দণ্ড তুমি সেটা রাখতে পারবে। এখানে দেখো তোমার ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, তাহলে এটা তোমার ব্যাস, তেমন এটা কত 3 আর উচ্চতা কত 4। তাহলে দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর দৈর্ঘ্য বের করার নিয়মটা কি, যে লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, তার মানে কত হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে এটা কত হলো 25 = 5। তাহলে এই যে দণ্ড আছে এই দণ্ড দৈর্ঘ্য কত হবে 5 সেমি হবে। তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যেটা 6 নম্বর অঙ্কটা করবো যে x1 x2 x3 ডট 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 xn এর গড় হলো কত x বার। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা কি বলতে পারি যে x বার সমান সমান x1 x2 x3 এর ডট ডট xn বাই কত n। এটা হলো তোমার অর্থাৎ গড় নির্ণয় করার ফর্মুলা, অর্থাৎ x বার সমান সমান আমরা এটা বলতে পারি। এবার কি বলছে ax1, ax2, x3 ডট 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 axn এর গড় তোমাকে বের করতে হবে। তাহলে তোমার কি বলেছে যে ax1 প্লাস ax2 প্লাস ax3 এই ডট 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 ax এর এই সংখ্যার গড় কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে এর যদি গড় বের করতে পারি তাহলে এখানে দেখো কতগুলো আছে n সংখ্যক, তাহলে n দিয়ে তোমাকে করতে হবে ভাগ করতে হবে। দেখো প্রত্যেক জায়গা থেকে দেখো a কমন, তাহলে a যদি কমন নাও তাহলে কত হবে x1 x2 ডট 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 কত হবে xn বাই কত n। এবার এটাই দেখো আমরা x বার পেয়েছি কিনা, তাহলে এটা কত হলো x বার কিন্তু অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বসাতে পারি কি x বার কিন্তু অ্যান্সারটা কিন্তু হবে। এবার দেখো যে 3 এর 1 নম্বর কি বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে সুদের হার যথাক্রমে R1% R2% 2R2% হয় তবে 3 বছরের শেষে সবৃদ্ধিমূল। দেখো এই অঙ্কটা আমরা যদি বইয়ে দেখি, বইয়ের তুমি পাবে যে 407 নম্বর পেজের দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে। যে এখানে দেখো প্রথমে বলেছে R1 R2 R3, তাহলে এখানে 3 বছরের কিন্তু সময় চক্রবৃদ্ধি বলেছে। এখানে দেখো তোমাকে সেটাই বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1 R2 2R3 হয় তবে পি বছরের শেষ পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে।
তাহলে দেখো এখানে আমরা যেটা ফর্মুলা ইউজ করবো, দেখো এখানে R1 R2 R3, দেখো R1 R2 R3, ঠিক আছে। কিন্তু তোমার এখানে যে অপশানটা আছে যে তৃতীয় বছরের যে সুদের হার সেটা কিন্তু 2R3 আছে, কিন্তু এখানে কত আছে R3/100। তার মানে এখানে তোমার কত হতো 2R3/100, তবেই কিন্তু এই ফর্মুলা তোমার সঠিক হতো। তার মানে এটা তুমি কি বলতে পারো, এটা তুমি মিথ্যা বলতে পারো। এবার দেখো 3-এর যে 2 নম্বর অঙ্কটা সেটা কি বলছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান কত, 0। তাহলে 2 নম্বর যে অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো যে সাইন 12 ডিগ্রি মাইনাস কত কস 78 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস, এটা 90 মাইনাস 12 লেখা যাবে, কস 78কে যদি আমরা 90 মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি, তাহলে দেখো এটা আমরা কি বলতে পারি যে সাইন 12 ডিগ্রি এই কসটা কিসে কনভার্ট হবে, সাইনে, আর এখানে যে সূক্ষ্মকোণটা থাকবে সেটা কিন্তু বসবে। তাহলে দেখো কেটে হলো, তাহলে এটা এই অ্যান্সারটা কত 0। তাহলে এটা কি আমরা পেলাম 0 কিন্তু পেলাম। তাহলে 3-এর 3 আমরা দেখো যে বৃত্তস্থ সামুদ্রিক একটা কি হবে আয়তক্ষেত্র। এটা ঠিক যে একটা বৃত্তস্থ সামুদ্রিক অলওয়েজ কি হবে আয়তক্ষেত্র। আমরা যদি ছবিটা আঁকি তাহলে দেখো এইটা ছবিটা কিন্তু তোমার এরকমই হবে, অর্থাৎ এটা তোমার কি হবে সর্বদাই একটা আয়তক্ষেত্র হবে। এবার দেখো যে 4 নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বিদ্যায় বাস্তব। তাহলে এই টাইপের অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে দেখো কি করতে হবে, তাহলে এই সমীকরণের আমার যে নিরূপক সেই নিরূপক বের করতে হবে। তাহলে নিরূপকের ফর্মুলা বের করার নাম কি, নিয়ম কি, বি স্কোয়ার মাইনাস কত 4ac। তাহলে এখানে বি মানে এক্স এর সব, তারপরে 1 এর স্কোয়ার, 4 এ মানে 1 আর সি মানে কত 1, তাহলে 1 মাইনাস কত 3। দেখো এটা কি 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হলে সেটা কি হয় অবাস্তব হয়। তার মানে এখানে এটা দিয়েছে বাস্তব, তার মানে এটা তোমার কি হবে এই মিথ্যা হবে। এবার দেখো বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা এটা কি একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা তোমার কি হবে সত্য হবে যে একটা সমকোণী ত্রিভুজকে তুমি যদি এই লম্ব বরাবর যদি ঘোরাতে থাকো তাহলে এটা কি হবে তোমার কি একটা শঙ্কু তৈরি হবে, তার মানে এটা সত্য। 6 নম্বর কি বলছে দেখো 2 3 9 10 9 3 9 এই তথ্যের সংখ্যাগুলো মান কত 9। তাহলে আমরা জানি যে সংখ্যাগুলো মান যদি সাজাতে হয় বা পেতে হয় তাহলে এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর যার সংখ্যা সর্বাধিক সেটাকে আমরা কি বলতে পারি সংখ্যাগুলো মান বলতে পারি। তার মানে এখানে দেখো 9 কিন্তু 3বার আছে আর অন্য কোনো সংখ্যা কিন্তু এতবার নাই, তার মানে এটা কি হবে সত্য। তাহলে আশা করি দেখো অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের মাধ্যমিকে আসবে। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই, এরপরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।